আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। এবার ভারতের এভারেস্ট ও এমডিএইচ ব্র্যান্ডের মশলার আমদানি, ব্যবহার ও বিক্রি নিষিদ্ধ করেছে নেপাল। দেশটির খাদ্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগ ভারতীয় ব্র্যান্ড দুটিতে উচ্চ মাত্রার ক্ষতিকারক উপাদান ইথিলিন অক্সাইডের উপস্থিতির খবর পেয়ে এই নিষেধাজ্ঞা দিয়েছে। নেপালের খাদ্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগ ইথিলিন অক্সাইডের মাত্রা পরীক্ষা করছে বলে বার্তা সংস্থা ANI-কে জানিয়েছেন নেপালের এক কর্মকর্তা। বিভাগের মুখপাত্র মোহন কৃষ্ণ মহার্জন বলেন, নেপালে এভারেস্ট ও এমডিএইচ ব্র্যান্ডের মশলা আমদানি নিষিদ্ধ করা হয়েছে। মশলায় ক্ষতিকারক রাসায়নিকের সন্ধান পাওয়ার খবর আসার পর এই পদক্ষেপ নেওয়া হয়। আমদানির উপর নিষেধাজ্ঞা এক সপ্তাহ আগেই জারি করা হয়েছিল এবং এখন আমরা এর বিক্রিও নিষিদ্ধ করেছি। তিনি আরও বলেন, এই দুটি বিশেষ ব্র্যান্ডের মশলায় রাসায়নিকের উপস্থিতি যাচাইয়ের পরীক্ষা চলছে। চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। হংকং ও সিঙ্গাপুর ইতোমধ্যেই এই ব্র্যান্ড দুটি নিষিদ্ধ করেছে। তাদের পদক্ষেপের পর নেপাল মশলার ব্র্যান্ড দুটি নিষিদ্ধ করল। এপ্রিলে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক উপাদান ইথিলিন অক্সাইডের অস্তিত্ব পেয়ে হংকং ফুড সেফটি ওয়াচডগ ভারতীয় ব্র্যান্ড এমডিএইচ এবং এভারেস্টের 4টি মশলা পণ্য নিষিদ্ধ করেছিল। এছাড়া ব্র্যান্ড দুটির পণ্যে ক্ষতিকারক উপাদানের উপস্থিতি ধরা পড়ার পর প্রতিষ্ঠানটির পণ্য নজরদারির আওতায় এনেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ভারতীয় মশলা বোর্ড এই অঞ্চলে ভারতীয় মশলা রপ্তানির নিরাপত্তা এবং গুণমান নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছে। বোর্ডের টেকনো সায়েন্টিফিক কমিটি এরই মধ্যে মশলায় ইথিলিন অক্সাইডের পরিমাণ বিশ্লেষণ, প্রক্রিয়াকরণ এবং এলাকা পরিদর্শন স্বীকৃত ল্যাবে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে। এই কমিটির সুপারিশ বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে ভারতের মশলা বোর্ড। উত্তর পূর্ব ইউক্রেনের খার্কিভ অঞ্চলে দেশটির সেনাদের বিরুদ্ধে বড় অগ্রগতি পেয়েছে রুশ বাহিনী। যুদ্ধের ফ্রন্টলাইন থেকে এই অঞ্চলের অন্তত 10 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে তারা। এছাড়া ফ্রন্টলাইনে ইউক্রেনের কামানগুলোকে লক্ষ্য করে মুহুর্মুহু ড্রোন হামলা চালানো হচ্ছে। এমন পরিস্থিতিতে সেখানে অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। যদিও ভ্লাদিমির পুতিন বলেছেন, খার্কিভ দখলের পরিকল্পনা নেই রাশিয়ার। খার্কিভে চলতি মাস থেকে হামলা বাড়িয়েছে রাশিয়া। এই অঞ্চলের 12টি গ্রাম দখলের দাবি করেছে তারা। খার্কিভের গভর্নর ওলেগ সিনেগুবোভ বলেছেন, খার্কিভের সীমান্তবর্তী গ্রাম লিপোৎসির কাছে পৌঁছেছে রুশ সেনারা। ভভোচানস্ক শহর দখলের চেষ্টাও চালিয়ে যাচ্ছেন তারা। এই মুহূর্তে ইউক্রেন বাহিনীর মূল লক্ষ্য হল এ অঞ্চলে যুদ্ধের ফ্রন্টলাইনে স্থিতিশীলতা আনা। তবে খার্কিভের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার দেশটির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, খার্কিভের 10 কিলোমিটার ভেতরে অগ্রসর হয়েছে রুশ বাহিনী। এর বেশি তারা এগোতে পারেনি। ইউক্রেনের সেনারা রুশ বাহিনীকে থামিয়ে দিয়েছে। এদিকে চীন সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে খার্কিভ প্রসঙ্গ তোলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, খার্কিভ শহর দখল করাটা মস্কোর বর্তমান পরিকল্পনায় নেই। এই অঞ্চলে রুশ সেনারা অভিযান চালিয়ে নিজেদের নিরাপত্তার জন্য একটি বেসামরিক এলাকা তৈরি করতে চাচ্ছেন, আর তা পরিকল্পনা মাফিক এগোচ্ছে বলে দাবি করেন পুতিন। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের দেয়া তথ্য অনুযায়ী মে মাসের 9 থেকে 15 তারিখ পর্যন্ত ইউক্রেনের 278 বর্গ কিলোমিটার ভূখণ্ড দখলে নিয়েছে মস্কো। 2022 সালের ডিসেম্বরের পর ইউক্রেনে চালানো একক কোনো অভিযানেই এটি রাশিয়ার সবচেয়ে বড় সাফল্য। ইউক্রেনের ডোনেটস্ক ও জাপোরিঝিয়া অঞ্চলেও অগ্রগতি পাওয়ার দাবি করেছে রুশ বাহিনী। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে হামাস বদ্ধপরিকর। তারা দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত। এই যুদ্ধ ইসরায়েলকে এমন জায়গায় টেনে নিয়ে যাবে যেখানে সেনাদের লাশ ছাড়া আর কিছুই পাবে না ইহুদিবাদী দেশটি। যুদ্ধের 224তম দিন শুক্রবার প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। ইসরায়েলের উদ্দেশ্যে আবু ওবায়দা বলেন, গাজার আকাশ, সমুদ্র, মাটি, বালি সবকিছুই আমাদের। তোমাদের মনে করিয়ে দিতে চাই, আমরা এগুলোকে প্রত্যেকবারই দখলদারদের কবরস্থানে পরিণত করি। যুগ যুগ ধরেই আমরা দখলদারদের প্রতিরোধ করে আসছি। তিনি বলেন, অতীত থেকে শিক্ষা না নিলে আল্লাহর ইচ্ছায় তোমাদের ভবিষ্যৎ হবে আরও বেশি ভয়াবহ, আরও বেশি যন্ত্রণাদায়ক। আবু ওবায়দা জানান, গত 10 দিনের তীব্র লড়াইয়ে দখলদার বাহিনীর 100টির বেশি ট্যাঙ্ক, সাঁজোয়াজান, পরিবহন ও বুলডোজারকে টার্গেট বানিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। তিনি বলেন, ধারা
ধারাবাহিক ব্যর্থতা সত্ত্বেও শত্রুদের সেনাবাহিনী রাফা, আল জাইতুন ও জাবালিয়া এলাকায় 10 দিন আগে নতুন করে স্থল অভিযান শুরু করে। তারা ভেবেছিল এগুলো সহজ টার্গেট হবে। তারা ভেবেছিল 7 মাস ধরে গাজার সবকিছু ধ্বংস করে দিয়ে আর কোনো প্রতিরোধের মুখে পড়বে না, কিন্তু এর মাধ্যমে তারা আবারও জাহান্নামে প্রবেশ করেছে এবং যুদ্ধের প্রথম দিনে তারা যে প্রতিরোধের মুখে পড়েছিল তার চেয়েও কঠিন অবস্থার মুখে পড়েছে। গত 10 দিন ধরে গাজার রাফা, জাবালিয়া ও আল জাইতুনে নতুন করে প্রতিরোধ যুদ্ধ শুরু হয়েছে। এই সময় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। অন্তত কয়েক ডজন সেনা হারিয়েছে তারা, বিধ্বস্ত হয়েছে অনেক সামরিক যান। এ প্রসঙ্গে এই মুখপাত্র বলেন, আমাদের যোদ্ধারা আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে লড়াই করছে। তারা বুবি ট্র্যাপ, মাইনফিল্ড, অ্যান্টি-পার্সোনেল শেল সহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে শত্রুদের প্রতিরোধ করছে, আর শত্রুরা আহত ও নিহত সেনার সংখ্যা গুনছে। আবু ওবায়দা বলেন, গাজায় সামরিক অভিযানের নামে ইসরায়েলি বাহিনী তাদের নিজেদের লোকদেরকেও হত্যা করছে। আমরা অনেকবার এসব ঘটনার প্রমাণ ও ছবি প্রকাশ করেছি। এদিকে যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গ্রুপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পর হুথিরা জানিয়েছে তারাই এই ড্রোনটি ভূপাতিত করেছে। তবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। MQ-9 মডেলের প্রতিটি ড্রোনের মূল্য $3 কোটি, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক ড্রোনগুলোর একটি। গাজা উপত্যকায় প্রতিরোধ যুদ্ধের 224তম দিন ছিল শুক্রবার। এদিন দখলদার বাহিনীর বেশ কয়েকটি ট্যাঙ্ক ও সাঁজোয়া যানের উপর হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। এছাড়া 3 সেনাকে স্নাইপারের গুলিতে হত্যার কথা জানানো হয়েছে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডসের বিবৃতিতে বলা হয়েছে, জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় দখলদার বাহিনীর সাপ্লাই লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে যোদ্ধারা। সেখানে একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারের উপর আল ইয়াসিন 105 রকেট দিয়ে হামলা হয়েছে। এছাড়া শত্রুদের আরেকটি দলের উপর BKC মেশিন গানের গুলি বর্ষণ করা হয়েছে। হামলায় বেশ কিছু দখলদার সেনা নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। জাবালিয়া ক্যাম্প এলাকায় একটি ট্যাঙ্ক লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। ট্যাঙ্কটির উপরে এক সেনা বসেছিল, তার পরিণতি কি হয়েছে তা জানা যায়নি। এছাড়া ইহুদিবাদীদের একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারেও হামলার কথা জানিয়েছে আল কাসাম। একই এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি টানেলের মুখে বিস্ফোরণ ঘটানো হয়। জাবালিয়া শহরের পূর্ব দিকে একটি বাড়িতে আশ্রয় নেওয়া দখলদার সেনাদের উপর TBG শেল দিয়ে হামলা চালিয়েছে আল কাসামের যোদ্ধারা। এছাড়া জাবালিয়ায় এক দখলদার সেনাকে হত্যা করেছে আল কাসামের স্নাইপার টিম। রাফা স্থলবন্দরের কাছে অবস্থান করা ইসরায়েলি সেনাদের উপর মর্টার হামলা চালিয়েছে আল কাসামের যোদ্ধারা। জাবালিয়াতেও ইসরায়েলি বাহিনীর একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে হেভি ক্যালিবারের মর্টার হামলার কথা জানিয়েছে সংগঠনটি। আল কাসামের বিবৃতিতে আরও বলা হয়েছে, তাদের যোদ্ধারা আল আকসা শহীদ ব্রিগেডের সাথে যৌথভাবে গাজা সিটির নেতজারিম এলাকায় ইসরায়েলি কমান্ড সেন্টার লক্ষ্য করে মর্টার হামলা চালিয়েছে। উপত্যকার আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা জাবালিয়া শরণার্থী শিবির এলাকায় ইসরায়েলি বাহিনীর 2টি দলের উপর পৃথক TBG শেলের হামলা চালিয়েছে। এর মধ্যে ইসবেত মেলিন এলাকায় একটি বাড়িতে প্রবেশ করা সেনাদের উপর খুব কাছ থেকে হামলা করা হয়। এদিন আল কুদস ব্রিগেডের যোদ্ধারা জাবালিয়ার আবু আল আইশ সড়কে 2 দখলদার সেনাকে স্নাইপারের গুলিতে হত্যা করেছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে ইসরায়েলি বাহিনীর উপর মর্টার হামলা চালানো হয়েছে বলে জানায় সংগঠনটি। শুক্রবার সারায়া আল কুদস ও নাসর সালাউদ্দিন ব্রিগেড যৌথভাবে গাজার বাইরে সেদরত ইহুদি বসতিতে মর্টার হামলা চালিয়েছে। মর্টার হামলা হয়েছে জাবালিয়ার জাবাল আল কাশেফ, আল শিবিল মসজিদ সহ কয়েকটি এলাকায়। দক্ষিণ গাজার রাফা শহরেও ইসরায়েলি সেনাদের উপর কয়েকটি হামলা চালিয়েছে আল কুদস ব্রিগেড। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের আরও দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে স্বাধীনতার জন্য ফিলিস্তিনিদের এই সংগ্রামকে সবার সম্মান করতে হবে বলেও জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, এখনও যেসব দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি তাদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের রাজধানী আঙ্কারায় জর্জিয়ার প্রধানমন্ত্রী ইয়ারকলি কোবাখিদজেকে অভ্যর্থনা জানানোর পর এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন,
স্বাধীনতার সংগ্রাম, যার জন্য ফিলিস্তিনিরা ব্যাপক মূল্য দিয়েছে, আইন ও কূটনীতির ভিত্তিতে সবার এটি সমর্থন করা উচিত। কোবাখিৎজের সাথে বৈঠকে বর্তমান আঞ্চলিক এবং বৈশ্বিক সমস্যাগুলোর উপরও আলোকপাত করা হয়েছে উল্লেখ করে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, গাজায় নৃশংসতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব সম্পর্কে তুরস্কের মূল্যায়ন ও মতামত তুলে ধরেছেন তিনি। ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে গত 10ই মে জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত সিদ্ধান্তটি আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান স্পষ্ট করেছে উল্লেখ করে এরদোয়ান বলেন, তিনি বিশ্বজুড়ে ফিলিস্তিনের জন্য চলমান সমর্থনমূলক পদক্ষেপগুলোকে মানব বিবেকের দিক থেকে অত্যন্ত অর্থবহ এবং মূল্যবান বলে মনে করেন। এদিকে গাজা সহ ফিলিস্তিনের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানিয়েছেন আরব দেশগুলোর জোট আরব লীগ। বাহরাইনে আরব লীগের সম্মেলন শেষে এক বিবৃতিতে বলা হয়, যতদিন পর্যন্ত 2 রাষ্ট্রনীতি কার্যকর না হচ্ছে ততদিন 22 দেশের এই জোট ফিলিস্তিনের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানাচ্ছে। এছাড়া এই সম্মেলন থেকে ফিলিস্তিনের সব পক্ষকে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন PLOর অধীনে আসার আহ্বান জানানো হয়। জোটটি বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনের বৈধ প্রতিনিধি হিসেবে তারা শুধুমাত্র PLOকে স্বীকৃতি দেয়। যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ইসরায়েলে জরুরি ভিত্তিতে অস্ত্র পাঠাতে একটি বিল পাশ হয়েছে। হাউসের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান সদস্যর এই ইস্যুতে প্রেসিডেন্ট জো বাইডেনের নাম উল্লেখ না করে তার নিন্দাও করেছেন। গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি বাহিনীর অভিযান নিয়ে গত 1 মাসেরও বেশি সময় ধরে দ্বন্দ্ব চলার পর সম্প্রতি ইসরায়েলে একটি অস্ত্রের চালান পাঠানোর উপর স্থগিতাদেশ দেন জো বাইডেন। ইসরায়েলি বাহিনীর বোমা হামলা থেকে বাঁচতে লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনি রাফায় আশ্রয় নেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বরাবরই গাজার দক্ষিণাঞ্চলীয় শহরটিতে সেনা অভিযানের বিরুদ্ধে। তবে বাইডেনের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছেন রিপাবলিকান পার্টির সদস্যরা। তার ধারাবাহিকতাতেই হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান জনপ্রতিনিধিরা ইসরায়েলি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স সাপোর্ট অ্যাক্ট নামের বিলটি উত্থাপন করেন। পরে হাউসের অধিকাংশ সদস্য বিলটির পক্ষে ভোট দিলে সেটি পাশ হয়। অবশ্য বিলটি পাশ হলেও সেটির আইনে পরিণত হওয়ার সম্ভাবনা নেই, কারণ কোনো বিলের আইনে পরিণত হওয়ার জন্য প্রেসিডেন্টের সম্মতিসূচক স্বাক্ষর প্রয়োজন। বাইডেন প্রশাসনের সঙ্গে ইসরায়েলের বর্তমান যে টানাপোড়েন চলছে তাতে মার্কিন প্রেসিডেন্টের এই বিলে স্বাক্ষর করার সম্ভাবনা কম। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।